আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল অভিভাবক, ছাত্রছাত্রী এবং যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে অনেক কথা বলতে হয় কিন্তু বলতে পারি না। আমি অনেক স্টুডেন্টদেরকে কল দিয়েছিলাম, তারা বলল যে তাদের মোবাইলে নাকি ডাটা থাকে না ক্লাস দেখার জন্য, গার্ডিয়ানরা নাকি দেন না। তাহলে আমার কথা হচ্ছে, এতদিন যেহেতু স্টুডেন্ট মোবাইল চালিয়েছে, ওই সময় কোনো সমস্যা হয়নি, এখন আমাদের কেন সমস্যা হবে? এখন তো মোবাইলের অ্যাবিউজটা আমাদের দূর করে এতদিন মনে হয় যে আমাদের সময় এসেছে মোবাইলকে যথাযথ ব্যবহার করা। তো অবশ্যই আমি আমার গার্ডিয়ানদের কাছে এটা আশা করব যেন স্টুডেন্টরা কোনো স্কোপ না পায় যে ম্যাডাম আমাদের ডাটা ছিল না, বাবা মা দেয় না, সেজন্য আমরা ক্লাস দেখতে পারি না। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, যেন স্টুডেন্টরা এই স্কোপটা যেন তারা না পায়, যেন আপনাদেরকে তারা দোষারোপ করতে না পারে। ক্লাস আমরা নিচ্ছি যেহেতু পরীক্ষা হবে, সুতরাং দেখতে হবে, আমাদের ক্লাসটা অবশ্যই দেখতে হবে। আজকে আমার ক্লাসের গত দিনের বিষয়বস্তু যা ছিল আজকেও ঠিক তাই, রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা সবাই তোমাদের সামনে স্টুডেন্টসরা এক্সারসাইজ বুক নিয়ে বসবে। রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা দেখেছি যে আমাদের অবশ্যই ভার্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো সেই লক্ষ্যে আমরা অবশ্যই আমাদের স্ট্রং ভার্বকে অবশ্যই স্ট্রং করব, আর উইক ভার্ব যেগুলো আছে সেগুলোকেও আমরা আমাদের প্রয়োজন মতো স্ট্রং করে নিব শেখার ক্ষেত্রে। আমি আমার ক্লাসে চলে যাচ্ছি, তোমরা প্লিজ অ্যাটেনশন। আমার প্রথম ছিল প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল আমি বলেছিলাম যে আমি রাইট ফর্ম অফ ভার্বস এবং টেন্সের ব্যবহারটি আমি পাশাপাশি চালাবো। তোমরা হয়তো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু একইভাবে যেমন টেন্সের স্ট্রাকচারগুলো লিখছি, কোথায় সেগুলো ব্যবহার করতে হবে সেভাবে কিন্তু আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু পেস রেখে এটার সাথে তাল মিলিয়ে কিন্তু তোমাদের চলতে হবে। আমরা যখন ওনারশিপ অর্থাৎ আমাদের কোনো কিছু আছে সেই অর্থে কোনো সেন্টেন্স আমরা বলি বা ব্যবহার করি, ওনারশিপ অর রিলেশনশিপ দুইটি ক্ষেত্রে, ওনারশিপ অর রিলেশনশিপ দুইটি ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার ব্যবহার করব। আমি আবারও বলছি, আমরা যখন ওনারশিপ অর রিলেশনশিপ ব্যবহার করব সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারগুলো ইউজ করব। এক্সাম্পলটি লিখো। The house belongs to my grandfather. তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে এইখানে বোঝানো হয়েছে the house belongs to my grandfather। এখানে belongs to, এখানে পসেসিং যেটা অধিকারে থাকা বা ওনারশিপ, সেটা বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি সাবজেক্ট the house, belongs to ভার্বের বেস ফর্ম, টু মাই গ্র্যান্ডফাদার এক্সটেনশন। তো এইখানে দেখা যাচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটি ইউজ করেছি। আমি আবারও বলছি, দ্য হাউস বিলংস টু মাই গ্র্যান্ডফাদার এই বাড়িটি আমার দাদার। এখানে পসেসিং অর্থে বা ওনারশিপ অর্থে কিন্তু আমি প্রেজেন্ট সিম্পল টেন্সটি ব্যবহার করেছি। তো যখন কোনো কিছুর ওনারশিপ অথবা রিলেশনশিপ বোঝাবে তখন আমরা প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটি ব্যবহার করব। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি যেটাতে কিনা বোঝাবে রিলেশনশিপ।
I have two brothers and three sisters. I have two brothers and three sisters. এইখানে আমার কয়জন ভাই এবং কয়জন বোন আছে সেই রিলেশনশিপটি কিন্তু বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমার ওই দিন আমি বলেছিলাম যে যখন কোনো কিছুর অবস্থা পরিচয় বোঝাবে সেই ক্ষেত্রে আমার এইখানে এইটাকে ধরতে হবে মেইন ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব হিসেবে, যদিও এটা অক্সিলিয়ারি ভার্ব কিন্তু এই সেন্টেন্সে এটা এসেছে আমার মেইন ভার্ব হিসেবে। যদি এটা মেইন ভার্ব হিসেবে আমি ব্যবহার করি তো এইখানে দেখা যাচ্ছে আমি বুঝিয়েছি রিলেশনশিপ মানে আত্মীয়তার সম্পর্ক যেটা সেটা। I have two brothers and three sisters. So when we understand that the relationship is consisting here, we use present simple tense. I have two brothers and three sisters. তো আমার মনে হয় যে এটি মোটামুটি তোমরা ক্লিয়ার হয়ে যে ওনারশিপ অথবা রিলেশনশিপ যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স স্ট্রাকচারটি ব্যবহার করব। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট যেটা, এটা আমরা অনেকেই খেয়াল করি না, কিন্তু যখন প্যাসেজ আকারে দেওয়া থাকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এরকম একটা স্ট্রাকচার দেওয়া থাকে কিন্তু আমরা সেটাকে এড়িয়ে চলে যাই। আমি উদাহরণ বা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো। হি হয় এখানে থাকে অথবা এখানে থাকে, যে কোনো দুইটির একটি জায়গায় থাকবে। আমি দুইটি তোমাদেরকে ক্লিয়ারলি ভাবে বোঝাচ্ছি। যেহেতু আমাদের এইখানে বোঝাচ্ছে সাঁতার কাটতে জানে না, সেন্টেন্সটি দেখে কিন্তু তাই বোঝা যাচ্ছে যার কথা এখানে বলা হয়েছে তিনি সাঁতার কাটতে জানেন না, তাহলে এটা তার একটা হয়েছে। তো যেহেতু সে জানে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে এখানে। আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেখানেই আমাদের সমস্যা হয়। আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব হি। আমাদের তো অবশ্যই ডু থাকবে না, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য সে অবশ্যই নিবে ডাজ কে। হি ডাজ নট। এই যে এটাকে বলা হয় নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট, হি ডাজ নট নো হাউ টু সুইম। হাউ টু সুইম, সে জানে না যে কিভাবে সাঁতার কাটতে হয়, নেগেটিভ স্টেটমেন্ট। তো আমরা এটি ক্লিয়ার ভাবে দেখলাম যে যেখানেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে সেখানে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে, এবং যদি নেগেটিভ স্টেটমেন্টটি থাকে ডু নট এবং ডাজ নটের পরে, ডু নট এন্ড আফটার ডাজ নট, we have to use the base form of the verbs. After do not and does not, we have to use the base form of the verb. আমি আবারও বলছি, নেগেটিভ স্টেটমেন্টে যখন ডু নট এবং ডাজ নট থাকবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। হি এখানে সাবজেক্ট, ডাজ নট নেগেটিভ স্টেটমেন্ট, ভার্ব মেইন ভার্ব, সেজন্য এখানে ভার্বের বেস ফর্ম আমি ব্যবহার করেছি। বাকিটা হচ্ছে আমার এক্সটেনশন। হি ডাজ নট নো হাউ টু সুইম। যখন দেওয়া থাকে এইভাবে প্যাসেজে তখন দেখা যায় যে এইখানে ডাজটা ঠিকই থাকে, ডাজ দেওয়া না, ডাজ দেওয়া থাকবে না, শুধু দেওয়া থাকে ডু, শুধু দেওয়া থাকে ডু।
তো আমার পুরোটা সেন্টেন্স আগে পড়ে বুঝে নিতে হবে যে এখানে কি আমি মানে স্টেটমেন্টটা কি আমার নেগেটিভ হবে কিনা। যদি নেগেটিভ হয় তো সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব ডু নট অথবা ডাজ নট, অবশ্যই পার্সন অনুযায়ী, অবশ্যই পার্সন অনুযায়ী ডু নট অথবা ডাজ নট আমি ব্যবহার করব। তো আমি দুইটি ব্যবহার বললাম, একটি হচ্ছে নাম্বার 1 ওনারশিপ অর রিলেশনশিপ, সেকেন্ড নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে যখন আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মটা অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে। আমি গতদিন আলোচনা করেছিলাম অক্সিলিয়ারি ভার্ব নিয়ে, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে এতটা আসলে আলোচনা করা যায় না, তবু যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করি। তো আসলে শিক্ষক তো সবটাই দিতে পারবে না, শিক্ষকের যতটুকু দেওয়ার শিক্ষক দিবে, তোমাদের আমরা যদি 50% দিই বাকিটা অবশ্যই 50% তোমাদের সেটা নিতে হবে। মডাল অক্সিলিয়ারি can, could, may, might, shall, should, আমাদের এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উড, ডেয়ার, নিড, অট, টু। তো এইগুলোর পরে আমরা হয়তো এটা সবাই জানি মডাল অক্সিলিয়ারি পরে আমাদের যদি ভার্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আমি আবারও বলছি, যখন মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকবে কোনো সেন্টেন্সে এবং সেই ক্ষেত্রে আমরা ভার্বটার দিকে যদি আমরা খেয়াল করি তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্মটি ব্যবহার করব। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। He can do the work. He can do the work. He can যেহেতু মডাল অক্সিলিয়ারি সেই ক্ষেত্রে আমি অবশ্যই ব্যবহার করব ডু। He can do the work. সে কাজটি করতে পারে। He can do the work. মডাল অক্সিলিয়ারি এইভাবে যতগুলো মডাল অক্সিলিয়ারি রয়েছে সবগুলোর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। একটি ব্যতিক্রম ব্যবহার যেটা আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করেছি এগুলি আসলে আমাদের গতানুগতিক, যেগুলো আমরা মোটামুটি সবাই জানি। এখন একটি ব্যতিক্রম ব্যবহার লেট এবং মেক। লেট এবং মেক যদি ব্র্যাকেটের ভার্বের পূর্বে থাকে, লেট এবং মেক যদি ব্র্যাকেটের ভার্বের পূর্বে থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ভার্বের বেস ফর্ম আমি আবারও বলছি, যদি ব্র্যাকেটের ভার্বের পূর্বে সেন্টেন্সে ব্র্যাকেটের ভার্বের পূর্বে লেট, মেক যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। লেট, মেক যদি ব্র্যাকেটের ভার্বের পূর্বে থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। রাইট অ্যান এক্সাম্পল।
একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে সাবজেক্ট, তো আমার এখানে ইন্ডিকেটিং যে ওয়ার্ডগুলো ছিল মেক, আমি লেট এবং মেকের কথা বলেছি, এখানে আমি পেয়েছি মেক। আই মেক হিম, এখানে ডু হচ্ছে ভার্ব, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। যেহেতু এখানে ডু ভার্ব, সেক্ষেত্রে এখানে যেহেতু মেক রয়েছে, আমি অবশ্যই এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, এখানে এটা কিন্তু আমার মেইন ভার্ব নয়, এখানে এটা হচ্ছে আমার মেইন ভার্ব। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। তোমরা শুধু এইভাবে মনে রাখবে যে মেক এবং লেট থাকলে, যখন মে অথবা লেট থাকবে, এখানে আরেকটি ভার্ব দেওয়া থাকবে, এটা নলেজে রাখবে যে মেক এবং লেটের পরে যেই ভার্বটি থাকবে সেটির আমরা বেস ফর্ম ব্যবহার করব। ততটুকুই যথেষ্ট। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। ঐতিহাসিক ঘটনা, যেগুলো ঐতিহাসিক ঘটনা, যেগুলো আমরা ইতিহাসে হিস্ট্রিতে আমরা পড়ে থাকি, ঐতিহাসিক ঘটনা, সেগুলোর ক্ষেত্রে আমরা সব সময় যখন আমরা বলি, তো সেই ক্ষেত্রে আমরা যখন বলি ঘটনাটি অতীত হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘটনাটার রেশটা কিন্তু এখন আমাদের থেকে গেছে, তো সেই লক্ষ্য থেকে আমরা ঐতিহাসিক ঘটনাগুলো আমরা সব সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে করব। ঐতিহাসিক ঘটনা বুঝাতে, ঐতিহাসিক ঘটনা বুঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, ঐতিহাসিক ঘটনা বুঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে চেষ্টা করবে। অনেকে ঐতিহাসিক ঘটনাটা এইভাবে নিয়ে থাকে যে অবশ্যই সেটি পাস্টে হবে, কিন্তু এটি ভুল। যদি আগে না জেনে থাকো অথবা খেয়াল করে না থাকো, আজকে থেকে অবশ্যই মনে রাখবে ঐতিহাসিক ঘটনা যেগুলো আগে ঘটে গিয়েছে সেগুলোকে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে করব। To use an example in your exercise book. এখানে লিখেছি বাবর ডিফিটস ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটল অফ পানিপথ। বাবর ইব্রাহিম যুদ্ধে পরাজিত করেছিলেন, করেছিলেন, তো করেছিলেন তাই বলে কি এখন কি আমরা এটা এইভাবে বলতে পারি না? বাবর ইব্রাহিম লোদি যুদ্ধে, ঘটনা কিন্তু সত্যি, চিরন্তন সত্য, যেটা সেটা ঐতিহাসিক ঘটনা, সেই জন্য আমরা এটি অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করব। সাবজেক্ট V1, V1 বলতে ভার্বের বেস ফর্ম। ডিফিট অর্থ পরাজিত করা, ডিফিট অর্থ পরাজিত করা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ভার্বের শেষে অবশ্যই যুক্ত করেছি এস। বাবর ডিফিটস ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটল অফ পানিপথ। এইভাবে যদি আমরা বলি যে 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বা হয়, মুক্তিযুদ্ধ হয়, যখন আমরা এই কথাটি বলবো তখন কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচারে আমাদেরকে করতে হবে। আমি আবারও বলবো, ঐতিহাসিক ঘটনা বুঝাতে, ঐতিহাসিক
ঘটনা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করব। বাবু ডিফিটস ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটল অফ পানিপথ। বাবর ইব্রাহিম লোদিকে যুদ্ধে পরাজিত করেন। নেক্সট রুলসে আমি দেখাবো এখানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু ইত্যাদির পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমি এটাকে এভাবেও লিখতে পারি বি ভার্ব, কিন্তু এখানে বি ভার্ব বলতে অনেকগুলোকে বোঝায়, কিন্তু আমার বেসিক্যালি এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু ইত্যাদি যদি থাকে তাহলে আমি ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এদের পরে আমি ভার্বের বেস ফর্মটি ব্যবহার করব। এখানে সাবজেক্ট রয়েছে, এরপর আমার রয়েছে এম টু, এম টু এরপর যেটি রয়েছে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব ভার্বের বেস ফর্ম আই এম টু ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট এম টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। সাবজেক্ট প্লাস বি ভার্ব যদি আমি লিখি তো এই ক্ষেত্রে আমার অবশ্যই এইগুলো লিখে দিতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম প্লাস এক্সটেনশন। খেয়াল করো এখানে আমি দিয়েছি সাবজেক্ট, এরপর আমার বি ভার্ব বলতে এখানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এরপর ভার্বের বেস ফর্ম অবশ্যই ইউজ করব। এরপর আমি ব্যবহার করব আমার এক্সটেনশন যেটি রয়েছে সেটি আই এম টু ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার টু ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। যদি লেখা দেখতে যদি বোর্ডে সমস্যা হয়, আমার মনে হয় আমি এক একটি সেন্টেন্স কিন্তু 2 থেকে 3 বার আমি বলি, যদি মনোযোগ থাকে তো কোনো না কোনো ভাবে কিন্তু তোমরা লিখে নিতে পারবে। বোর্ড দেখা যায়নি, বোর্ড ক্লিয়ার না, আমারও কিন্তু এটা আমার নলেজেও থাকে, অনেক সময় হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে এগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ভালোভাবে যদি খেয়াল করো আমার কথাগুলি, না দেখেও বোর্ড না দেখেও লিখে ফেলতে পারবে যে ম্যাডাম কি বলেছেন। নিজের মনোযোগটাই অনেক কিছু। আমি আবারও বলছি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমি আমার প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সর্বশেষ স্ট্রাকচার যেটি সেটি আমি এখন দিচ্ছি। এক্সারসাইজ বুকে লিখবে, অবশ্যই ডায়েরিতে কিন্তু আজকে আমি বলতে ভুলে গেলাম বা গেলাম না সেটা কথা না, তোমরা তোমাদের দায়িত্ব সহকারে ডায়েরিতে অবশ্যই লিখবে।
সবাই খেয়াল করো, এখানে আমি প্রথমে ইউজ করেছি সাবজেক্ট, এরপর আমি একটি লম্বা প্যারাগ্রাফের মতো লিখেছি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, রাদার দেন, মে অ্যাজ ওয়েল, মাইট অ্যাজ ওয়েল। আমার এগুলো হচ্ছে ইন্ডিকেটিং ওয়ার্ড, যেগুলো দেখে আমি বুঝতে পারবো যে আমার এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, প্রথমে আমি ব্যবহার করেছি সাবজেক্ট, এরপর আমি ব্যবহার করেছি যদি আমার থাকে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, রাদার দেন, উড রাদার, মে অ্যাজ ওয়েল, মাইট অ্যাজ ওয়েল। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আমার এখানে অবশ্যই হবে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, এরপর এক্সটেনশন। তো এটা তো অবশ্যই মনে আছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে কিন্তু এটি চলে গিয়েছে। অনেকে আবার ভাববে এখানে তো হ্যাড রয়েছে, এখানে তো হ্যাড রয়েছে, হ্যাড থাকলেই যে এখানে আমরা পারফেক্ট ধরে নিব সেটা ঠিক না। এটা হচ্ছে আমার ইন্ডিকেটিং ওয়ার্ড, যেগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এইখানে আমাদের কোন টেন্সটি প্রয়োগ করতে হবে। অবশ্যই আমরা যখন এগুলো দেখব, দেওয়া আছে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, রাদার দেন, মে অ্যাজ ওয়েল, মাইট অ্যাজ ওয়েল, এগুলোর পর আমরা অবশ্যই নিশ্চিন্তভাবে আমরা ভার্বের বেস ফর্মটি অবশ্যই ব্যবহার করব। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। We had better do the work. Subject had better indicating word, যেটা দেখে আমরা চিনতে পারবো যে এইখানে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। সাবজেক্ট had better, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যখন আমরা এগুলো প্রয়োগ করব, তো অনেকগুলা নিয়ম আমরা শিখে ফেলেছি। আসলে শিখে ফেলেছি এটা বলা যাচ্ছে না, আমি জানি আমার স্টুডেন্টরা কতটুকু শিখেছে এটা আমি স্কুল খোলার পরে বুঝতে পারবো, যে আমি যত কষ্ট করে পড়ালাম এই পড়াটার আউটপুটটা কি আসলো, এটা আমি স্কুল খোলার পরেই বুঝতে পারবো। প্রয়োগ করার সময় যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা অবশ্যই খেয়াল করব যে কোনটা কি বোঝাচ্ছে। হুটহাট যদি আমরা সেন্টেন্সে ইউজ করি, মানে অন্ধের মতো যদি আমরা ব্যবহার করি, স্বাভাবিক ভুল হবে, রাইট ফর্ম ভার্বসে ভুল হবে। আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের যতগুলো ছিল সবগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আরো আছে, স্কুল খোলার পরে দেওয়ার চেষ্টা করব। এখন আমি চলে যাব সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারে। সিম্পল পাস্ট অথবা যেটাকে আমরা চিনি পাস্ট ইনডিফিনিট হিসেবে, পাস্ট ইনডিফিনিট হিসেবে যেটাকে আমরা বেশিরভাগই চিনে থাকি। সাধারণ অতীত, সিম্পল পাস্ট, সাধারণ অতীত। সাধারণ অতীত যেহেতু বোঝানো হয়েছে, তার মানে আমরা স্বাভাবিকভাবে বুঝে নিব যে অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটি ব্যবহার করব। তো আগে আমি দেখি যে আমরা কি এটা আমাদের নলেজে আছে কিনা, যে স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি সেই ক্ষেত্রে ছিল V1, আর এখন আমরা ব্যবহার করব V2, মানে ভার্বের 2 নাম্বার স্ট্রং ভার্ব, উইক ভার্বের 2 নাম্বার যে ফর্মটা আছে সেইটাতে। আমি সর্বপ্রকারে কিন্তু বুঝাচ্ছি স্ট্রং ভার্ব, উইক ভার্ব, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটি যেভাবে দেওয়া থাকে 3টি স্টেপে, তো সেটা 2 নাম্বার স্টেপটা অবশ্যই থাকে পাস্টে,
সেই ফর্মটি আমি ব্যবহার করব। সাবজেক্ট V2 অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো সাধারণ অতীত যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। হি গো হোম ইয়েস্টারডে, যেহেতু এখানে রয়েছে ইয়েস্টারডে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে, হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। গতকাল সে বাড়ি গিয়েছিল, যেহেতু অতীতকালের ঘটনা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা গো এর পাস্ট টেন্স ওয়েন্ট ব্যবহার করেছি। হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। আমি এইটি দেখে বুঝে নিয়েছি যে এটি ছিল আমার পাস্ট টেন্সে। এরকম অতীত নির্দেশক অনেকগুলো ওয়ার্ড রয়েছে, আমি লিখে দিচ্ছি। ago, long ago, the previous day, once, the last night. আমরা স্টোরির ক্ষেত্রে আমরা সব সময় দেখে থাকি যে দেওয়া থাকে once upon a time। তো এর পরবর্তীতে দেখা যায় যে যেই সেন্টেন্সটি থাকে once upon a time, এটা অবশ্যই শুরু করতে হবে আমাদের পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে। ago, long ago, the previous day, once, the last night ইত্যাদি যদি সেন্টেন্সে নির্দিষ্ট করে বলা থাকে তো সেই সেন্টেন্সটি অবশ্যই আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে করতে হবে। একটি এক্সাম্পল দিচ্ছি, আই মিট হিম। লাস্ট ইয়ার, যেহেতু অতীত নির্দেশক লাস্টের পর যদি কোনো মোমেন্ট টাইমের উল্লেখ থাকে তো আমরা সেটা বুঝে নিব অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। আই মেট হিম লাস্ট ইয়ার, যেহেতু এখানে লাস্ট ইয়ার দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমি লিখব আই মেট। মিটের পাস্ট ফর্ম হবে মেট। আই মেট হিম লাস্ট ইয়ার, আই মেট হিম লাস্ট ইয়ার। আমার সর্বশেষ যে রুলটি আমি এখন দিব, অতীতের আবিষ্কার বোঝাতে, অতীতে আবিষ্কৃত হয়েছে। সেই ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স অবশ্যই ব্যবহার করতে হবে। মার্কনি ইনভেন্ট দ্য রেডিও, এখানে ইনভেন্ট মার্কনি, মার্কনি ইনভেন্টেড, আমি অবশ্যই ইনভেন্ট লিখব না, যেহেতু অনেক আগে আবিষ্কৃত হয়েছে। মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও। তো এই ক্ষেত্রে যেহেতু আবিষ্কারের ঘটনা বোঝানো হয়েছে সেটা কিন্তু আবার ঐতিহাসিক নয়, ঐতিহাসিকের সাথে এটা আবার কিন্তু এক করা যাবে না। এটা আবিষ্কারের কথা বলা হয়েছে, যেটা অতীতে আবিষ্কৃত হয়েছে সেটা অতীতে রয়েছে। তো সেই জন্য আমরা অবশ্যই এখানে ভার্বের পাস্ট ফর্ম ইনভেন্ট ব্যবহার না করে ইনভেন্টেড অবশ্যই আমাদের ইউজ করতে হবে।
আজকে আমার ক্লাস এ পর্যন্তই। নিজেদের প্রতি নিজেরা যদি যত্নশীল না হয় আসলে বোঝানোর কোনো কিছুই নেই। এখানে নিজেদেরটা নিজেদেরই আদায় করে নিতে হয়। লেখাপড়াটা ঠিক এইরকমই। বাবা মা মোবাইল দিচ্ছে না, এতদিন দিয়েছে, এখন বাবা মা মোবাইল দেয় না, এটা খুবই মানে এমন কিছুই তোমরা করো যে বাবা মা মোবাইল দিতে চান না। তো আমার গার্ডিয়ানদের কাছে একটা রিকোয়েস্ট, যে আমাদের মনে হয় এতদিনে মোবাইলটার যথাযথ প্রপার ইউজের সময়টি এসেছে। এতদিন যেহেতু আমরা বাচ্চাদের বিভিন্ন বায়না আবদার আমরা পূরণ করেছি, তো এই স্কোপটা মনে হয় না আমাদের দেওয়া উচিত হবে যে আমাদেরকে বাবা মা মোবাইল ধরতে দেয় না। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই বাচ্চারা যেন আমাদের ক্লাসগুলো যেন দেখে, তারা দেখলেই আমাদের ক্লাসের সার্থকতা। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা পরবর্তী ক্লাস দেখার।